আমি দেখেছি যে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ 1 বছরের মধ্যেই এই প্রফেশনকে ছেড়ে দেয়। অন অ্যান অ্যাভারেজ যদি দেখি তো 10 to 20% এমআর এই প্রফেশন থেকে ছেড়ে চলে যায়, অন্য প্রফেশনের জন্য সুইচ করে। আবার এমনও দেখতে পাই যে অন্য কোনো প্রফেশন থেকে সুইচ করে এই প্রফেশনে আসতে চাইছে। এমনও এমআরকে আমি ট্রেনিং দিয়েছি যারা ব্যাংকিংয়ে ছিল বা অটোমোবাইল সেক্টরে ছিল, এফএমসিজি ছিল, এই ধরনের বিভিন্ন জায়গাতে তারা কাজ করতো। বর্তমানে তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করছে। আজকে এই বিষয়টা আমরা ভেতরে যাব, ডিপলি এটা ডিসকাশন করব যে কেন একটা এমআর এই প্রফেশন থেকে ওয়েল সেট আপ হচ্ছে, হ্যাপি থাকছে, জব করছে, আবার আর এক এমআরকে দেখতে পাচ্ছি যে 6 মাসের মধ্যে মোটিভেশন হারিয়ে ফেলছে। পেছনে একটি প্রশ্ন আমরা দেখতে পাই যে যখন কোনো ব্যক্তি এমআর হয় তার কাছে যদি কেন উত্তর থাকে, অর্থাৎ ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম, কেউ একটা নতুন ফ্রেশার্স আমার ভিডিওটা দেখছো, প্রথমে তোমাকে প্রশ্ন করতে হবে যে কেন তুমি এমআর হতে চাইছো, কেন? তুমি বলতে পারো যে আমি পাশের বাড়ি রন্টুদাকে দেখছি, বল্টুদাকে দেখছি কাজ করছে, কোনো একটা কোম্পানিতে আছে, ভাষা একটা তোমার কাছে আইডিয়া, যে প্রতিদিন তুমি দেখতে পাও যে ফর্মাল ড্রেস পরে বেরিয়ে যাচ্ছে কাঁধে বা ব্যাগ নিয়ে, মোটামুটি একটা স্টাবলিশড, তাকে দেখে আমি জয়েন করতে চাইছি। আমি বলবো ভুল করেও এরকমভাবে কিন্তু এই প্রফেশনে এসো না। তোমার কাছে ভালোভাবে এই প্রশ্নের উত্তর থাকা দরকার যে কেন করতে চাইছো। আমরা কেনর উত্তরকে বিভিন্নভাবে আমরা করতে পারি। এক্সাম্পল দিই, ধরো আমারই একটা স্টুডেন্ট আজ থেকে 1-1.5 বছর আগে আমার কাছে ট্রেনিং নিয়েছিল। স্টুডেন্টটা বললো, স্যার আমি একটি ওই হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি আছে না, যেগুলো বিশেষ করে চিমনি কোম্পানি, ওখানেতে আমি কাজ করছি। আই এম গেটিং অনলি 6 to 8,000 এবং আই এম দ্য অনলি মেম্বার দ্যাট আর্নিং সোর্স অফ ইনকাম। ওকে, আমার বাবা নেই, মা আছেন, ইভেন আমি ম্যারিড পারসন। তো ওর কাছে হোয়াইটা পরিষ্কার ছিল ভাই, যে আমার স্টেবিলিটি চাই, একটি জব, আমি পরিশ্রম করতে রাজি আছি, আমি আর্থিক স্টেবিলিটি চাই। এটা ওর কাছে এতটাই মোটিভেশন ছিল, যার ফলে আজকে একটা ভালো কোম্পানিতে কাজ করছে। আজকে তার প্যাকেজ 3 মতন প্যাকেজে পাচ্ছে উইদিন 1 year। ওকে, এবং সে হ্যাপি। কখনো আমার সাথে আমি যখন কথা বলি ওর সাথে, কখনই সে বলে না স্যার এটা খুব ডিফিকাল্ট জব, এটা খুব আমাকে রাত্রি 8টার সময় কাজ করতে হচ্ছে, রাত্রি 9টার সময় কাজ করতে, না। প্রতিবারই যখন তার সাথে কথা হয় ও একটি কথা বলে যে স্যার আই এম হ্যাপি। আবার এমনও এমআরকে আমি দেখেছি, প্রথমে 1-2 মাস কাজ করলো, দিয়ে বলো আরে বাপরে এটা আমার জন্য নয়, এটা আমার জন্য নয়, বিকজ তার কাছে হোয়াই ক্লিয়ার ছিল না। পাশের বাড়ি রন্টু যাকে দেখে এই প্রফেশনে আসতে চেয়েছিল, তার কাছে পরিষ্কার ছিল না যে কেন জয়েন করতে চাইছে। তাহলে তুমিও এখন প্রশ্ন করো নিজেকে, যে যদি এই প্রফেশনে আসতে হয়, দেখো হাজারো প্রফেশন আছে, আমি কোনো অন্য কোনো প্রফেশনে যাওয়ার জন্য আমি বলছি না যে ওটা যেও না, এটাই ভালো না। যে প্রফেশনে যাও না কেন, কেন বারবার প্রশ্ন করো যে আমি কেন করতে চাইছি। এটা কি তোমাকে লং টাইমে মোটিভেশন দেবে। যদি কারো দেখা দেখি আমি চাকরি করি, আমরা কিন্তু বেশি দিন স্থায়ী হতে পারবো না। বারবার কমপ্লেন করব এই সিস্টেমকে। আমরা সিস্টেমকে কমপ্লেন করে কিচ্ছু করে নিতে পারবো না, টু বি অনেস্ট। একটা পরিষ্কার কথা জেনে রাখো, আমরা কখনই কমপ্লেন করতে পারবো না কোম্পানিকে যে এটা হ্যাঁ ঠিক আছে, কোনো কোম্পানির সেট আপ ঠিক নয়, ইনিশিয়ালি স্টেজে 6 মাস আমি স্ট্রাগল পিরিয়ড আছে, ডেফিনেটলি আছে, 1 year তোমাকে স্ট্রাগল পিরিয়ড আছে। অনেক কোম্পানিতে তোমাকে এই কোম্পানি থেকে অন্য কোম্পানি সুইচ হতে পারে, কারণ কোম্পানির কিছু ইন্টারনাল প্রবলেম আছে, মেবি তারা হয়তো স্যালারি প্রোভাইড করতে পারছে না, আছে। বাট এটা আমি কখনই অ্যাকসেপ্ট করবো না, এটা আমি কখনই তোমার সাথে আমি এগ্রি করবো না যে এই প্রফেশনটাই বাজে, কিচ্ছু নেই, না, অনেক কিছু আছে। যদি কিছু না থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ডেটে ইন্ডিয়ার বুকে 10 লক্ষেরও অধিক কিন্তু এই প্রফেশনের ব্যক্তি আছে, শুধু এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে। তাহলে তারা কেন আছে? এবং দিনের দিন চাহিদা বাড়ছে। সো প্রশ্ন এটাই, 1 সেকেন্ড, যদি প্রফেশনে আসতে চাও ওয়েলকাম। আসার আগে ভালো করে খাতা পেন নিয়ে বুঝে আসো, খাতা পেন নিয়ে 1 ঘন্টা 1 ঘন্টা নিজেকে প্রশ্ন করো
তাই আমি কেন আসতে চাইছি? যদি তোমার কাছে প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার থাকে, কারণ এই প্রফেশনে তুমি হয়তো জেনেছো আমার ভিডিও দেখে, বা তোমরা হয়তো রিসার্চ করে দেখেছো যে ইটস নট কি তোমার ওই এসিতে বসে থাকবে, জাস্ট একটা অফিস জব হবে, ওকে, কিছু কাজ টাস্ক দেবে করে চলে আসবো, না। ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ, ইউ হ্যাভ টু বি অল টাইম মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাক্টিভ পারসন। যদি তোমার মধ্যে সেই জিনিসটা না থাকে, তোমার যদি মনে হয় যে আই এম নট দ্যাট কাইন্ড অফ পারসন, সো সুইচ করো। মানে অনেকটা পথ এগিয়ে এসে হেঁটে আবার সুইচ করার থেকে প্রথম থেকে সুইচ করে নাও, ওকে। এটা তোমাকে আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই। এবার আছে আরেকটা প্রশ্নতে, যে যদি আমি এই প্রফেশনে ঢুকতে চাই, জয়েন করতে চাই, হোয়াট উইল বি দ্য ইজিয়েস্ট ওয়ে? হ্যাঁ, কী করে আমি এই প্রফেশনে জয়েন করব, এটা আমাকে একটু বলার চেষ্টা করুন। দ্য ফার্স্ট থিং, যদি তোমার কোনো ফ্রেন্ডের থাকে, যে ফ্রেন্ড তোমার কাজ করছে অলরেডি 1 বছর 2 বছর, তার কাছ থেকে রেফারেন্স নাও, তার কাছ থেকে তোমার ভ্যাকেন্সি নিউজ নিয়ে জয়েন করার চেষ্টা করো, একটা মাধ্যম। দ্বিতীয় মাধ্যম যেটা আছে, এটা অনেকটা স্টেবল এবং সাস্টেনেবল, এবং বলা যেতে পারে যে এই মাধ্যমটা হচ্ছে বেস্ট আমার মতে। ট্রেনিং শুড রিকোয়ার। 100টা স্টুডেন্টের মধ্যে আমি মনে করি যে 90টা স্টুডেন্টের এই ট্রেনিংয়ের দরকার আছে, বিকজ মোস্ট অফ দেম বিএ পাস করা ছেলে, বিএ অনার্স করেছে, বিকমে গ্র্যাজুয়েশন করা আছে, ইভেন বিএসসি স্টুডেন্ট হলেও যে তার কাছে সব জিনিসটা পরিষ্কার আছে তা নয়, ওকে। আমরা বিএসসি এবং বি ফার্মা বলেই যে খুব বেশি ওভার ভ্যালু করে ফেলি, যে অনেক কিছু জেনে এসেছে, তা নয়। অ্যাকচুয়ালি এই প্রফেশনের যে মাপকাঠি আছে, যা প্যারামিটার আছে টু বি এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটা তোমাকে জানতে হবে। তোমার বন্ধু যদি হেল্প করে ভালো, তুমি যদি কোনো সোর্স পাও দ্যাটস গুড, অথবা ট্রেনিংয়ের প্রয়োজন আছে। ট্রেনিংয়ের প্রয়োজন আছে, এটা আমি প্রথম থেকে বলে আসছি, আজও বলছি। কারণ তুমি যখন 2-3 মাসের একটা ট্রেনিং নেবে, সেটা তোমার যেটাই হোক, তোমার শহরে যেটা অ্যাভেলেবেল আছে দেখো, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তো সেখান থেকে ট্রেনিংটা নাও। এই কারণেই উইদিন 2-3 মান্থ ইউ উইল লার্ন এভরিথিং অ্যাবাউট দিস প্রফেশন, ওকে। যেটা তোমাকে হয়তো হাত পা মারতে হবে এখানে ওখান থেকে, আর তাতেও যে তোমার ফুলফিল হবে তা নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ট্রেনিং তো নিয়ে নিলে, বা ট্রেনিংয়ের সাথে তোমার ভ্যাকেন্সিটা দিতে হবে, সেটাও কিন্তু ট্রেনিং সেন্টারগুলো কিন্তু এটা প্রোভাইড করে থাকে। তুমি নিজে থেকে কিন্তু ভ্যাকেন্সি সহজে ক্রিয়েট করতে পারবে না, কারণ এটার জন্য তোমাকে অনেকটাই ফোর্স দিতে হবে। তাই ট্রেনিং নিলে এই জিনিসগুলো তোমার কাছে অনেক ইজি হবে। তুমি আবার প্রশ্ন করবে যে স্যার, ট্রেনিংয়ে তো অনেকটা টাকা বলে, একটা বাজেটের ব্যাপার আছে, আমি কি করে করব? দেখো, ডেফিনেটলি আমি জানি অনেকের কাছে পসিবল নয় যে যে অ্যামাউন্টটা আমরা দেখি যে ট্রেনিং সেন্টারগুলো চার্জ করে, যে সেগুলো আমরা দিতে পারছি না। বাট এটার আমরা এক্সকিউজ না দিয়ে, যদি তোমার মধ্যে দৃঢ়তা থাকে, তুমি সেটাকে এনিহাউ আই থিঙ্ক তুমি সেটাকে মানে খুঁজে বার করার চেষ্টা করবে যে কীভাবে তুমি পে করবে। যেমন আমার একটি বন্ধুর কথা বলে রাখি, 2016 সালে যখন আমি একটা জায়গা থেকে ট্রেনিং নিয়েছিলাম, তো ওই ট্রেনিং সেন্টারে যখন আমার বন্ধুটা ট্রেনিং নেয়, আমাকে পার্সোনালি বলেছিল আমি এটা অন্যজনের কাছ থেকে লোন নিয়েছি, লোন নিয়ে কিন্তু আমি এই কোর্সটা করতে চাইছি। আজকের ডেটে ওই বন্ধুটা অ্যারিস্টোতে জব করছে, এবং আমরা ধরতে পারি যে 50,000 মতন সে আর্নিং করছে। যদি ওই দিনটা বলতো যে আমি ট্রেনিং নেব না, আমি নিজের মতো করেই চালিয়ে দেবো, কোনো ব্যাপার নেই, অনেকটা টাকা খরচা হবে, আরে বাপরে 25,000 30,000, বা যেমন যেমন কোম্পানিগুলো ট্রেনিং প্রতিষ্ঠানগুলো বলছে চাইছে, আমি দিতে পারবো না, যদি না দিত সেই দিন টাকাটা, আজকে হয়তো সে কিছু করতো না। আজকে হয়তো ওর বাবার একটা ছোট বিজনেস আছে, ওটাই করে খেত। আজকে ওই বন্ধুটা নিজের দমে তার বোনের বিয়ে দিয়েছে, তার ভাইকেও এই প্রতিষ্ঠানে আসার জন্য, এই প্রফেশনে আসার জন্য সে করে দিয়েছে। দেখো, একজন জয়েন করে ভাইয়ের কাজটাকেও স্বীকার করেছে, ভাইও জব করছে, ও নিজেও জব করছে, ইভেন 2 ভাই মিলে বোনের বিয়ে দিয়েছে। তো তার কাছে হোয়াই ক্লিয়ার ছিল যে ভাই আমাকে এটা পেতে হবে, আমি আমার স্ট্যান্ডার্ডটাকে হাই করব, ওকে। তো সম্প্রতি আমি একটি ইনস্টিটিউটে গিয়েছিলাম, দুর্গাপুরে আমি ইনভাইট হয়েছিলাম এন্ডেভিয়ার প্রতিষ্ঠানেতে, অ্যান্ড আই এম হ্যাপি কি আমি ওখানে গিয়ে দেখলাম ওদের কেমনভাবে তারা পড়াচ্ছেন। কিছু ছবি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, দেখবে। এবং ওনার যে এমডি আছেন, ওনার সাথে আমার কথা হলো, অনেক দীর্ঘক্ষণ কথা হলো। ওনারও ভিশন আমার ভিশন কম বেশি একই ম্যাচ করছে।
উনিও এই কথাটাই বললেন, দেখো আমি যখন কোনো একটা ট্রেনিং দিই কোনো একটা স্টুডেন্টকে, আমার ব্যাক অফ দ্য মাইন্ডে এটা থাকে যে বেস্ট ট্রেনিং প্রোভাইড করবো, অ্যাজ ওয়েল অ্যাজ তার যেন প্লেসমেন্ট দিতে পারি, তাকে যেন অ্যাসিস্ট করতে পারি আনটিল না আনলেস সে যখন জব যতক্ষণ না পাচ্ছে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এটা নিয়ে আমি কিন্তু আজ চলছি। আমার এই প্রতিষ্ঠান 1 ডেকেড হয়ে গেছে, অলমোস্ট 10 বছরও হয়ে গেছে। তো অনেক কিছু কথা ওনার সাথে হলো। আমি খুব প্রিভিলেজ যে আমি ওখানে গিয়ে অনেকটা সময় টাইম স্পেন্ড করেছি ওনাদের সাথে। এবং তোমরা যদি চাও যে ট্রেনিং নিতে, তো এনডিএভারের জন্য তোমাকে আমি বলতে পারি, কারণ আমি দেখলাম যখন ওখান থেকে ফিরে আসার পর আমি যখন গুগলে গিয়ে সার্চ করলাম অ্যাবাউট দিস ইনস্টিটিউট, সো দেখলাম খুব ভালো রিভিউ আছে, স্টুডেন্টরা খুব ভালো রেকমেন্ড করছে যে ডেফিনেটলি মাস্ট ডু দিস, মাস্ট জয়েন। তো তোমাদেরকে বলবো, যদি তোমরা দুর্গাপুরের ওই এনডিএভারের ট্রেনিং নিতে চাও, তো সেই ক্ষেত্রে একটি নাম্বার আমি দিয়ে দেবো, ম্যাডামের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করে নিও। ওনারা কিন্তু একটা 100% অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা কিন্তু প্লেসমেন্ট অ্যাসিস্ট করে থাকবো আনটিল না আনলেস তুমি যতক্ষণ জব পাচ্ছ। ওকে, এবং এটাই ওনাদের ভিশন বলতে পারো, এটাই ওনাদের একদম ব্রত ধরে নিয়েছেন যেটা ওনারা করবেন। আমাকে বিষয়টা খুব ভালো লেগেছে। আমি বলতে পারো যে একটা ভিশন নিয়ে চলছি যে আগামী 1 বছরে আমি 100টা স্টুডেন্টকে এমআর বানিয়ে ছাড়বো। এটা আমার ভিশন। এই বছর আমি অলরেডি গোল বানিয়ে রেখেছি যে আমার 1 বছরের মধ্যে 100 স্টুডেন্ট আমি তৈরি করব আমার হাত দিয়ে, যারা অলরেডি চাকরি পাবে। অনেক স্টুডেন্ট অলরেডি চাকরি পেয়েছে, তাদের হয়তো টেস্টিমোনিয়াল তোমাদেরকে দিই না, কারণ এটা বলতে পারে যে ওভার মার্কেটিং করা হয়। আমি পার্সোনালি তাদের সাথে কথা বলি, দে আর হ্যাপি। এবং তোমরা যদি জানতে চাও যে হ্যাঁ কী হয়েছে না হয়েছে দেখতে চাই, টেস্টিমোনিয়াল চাই, ভিডিও চাই সেই সকল এমআরদের যারা আপনার হাত ধরে চাকরি পেয়েছে, ডেফিনেটলি একদিন তাদের সাথে কথা বলে ভিডিও বানিয়ে দিতেই পারা যায়। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমআর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য মেন্টর আশিক মন্ডল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আগামীতে আরও কিছু সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।